রংপুরের গঙ্গাচড়ায় ঝড়ে লন্ডভন্ড কয়েকশো বাড়িঘর, বিদ্যুৎ বিচ্ছিন্ন নোহালী ইউনিয়ন। 4 জেলায় বজ্রপাতে প্রাণ গেছে 7 জনের। সিরাজগঞ্জে যমুনা সেতুর সংযোগ সড়কে রাত নামলেই ডাকাতের উৎপাত। ওত পেতে থাকা মুখোশধারীরা লুটে নেয় যাত্রীদের সর্বস্ব। গাড়ির সবগুলা গ্লাস তারা ভেঙে ফেলে। এখানে 14 থেকে 15 জন সশস্ত্র অবস্থায় কিশোর গ্যাংয়ের যে ছেলেগুলা, ঠিক দেখতে ওরকম। এই বিষয়ে আমরা আরো বেশি সতর্ক হব এবং সচেষ্ট হব, এবং আমরা রাত্রে যে আনঅথরাইজ লোক যারা মুভমেন্ট করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পূজার ছুটির পর জমজমাট রাকসু নির্বাচনের প্রচারণা। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি প্রার্থীদের। দেশের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসক ও নার্স সংকট। সর্দি কাশি জ্বরের সব ডাক্তারই একটা ডাক্তারই দেখতেছে। অফিসার দরকার 19 জন, সেখানে 2 জন আছে। জেলা হেলথ কমপ্লেক্সগুলো চলেই হচ্ছে মেডিকেল অফিসার। কুমিল্লা মেডিকেলে ওষুধ কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। বরিশালের ডিসি লেকপাড়ে দেয়াল নির্মাণ করছে প্রশাসন, মিশ্র প্রতিক্রিয়া নগরবাসীর। মুক্ত পরিবেশের দাবিতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি। এখানে আসে মানুষ যে উপভোগটা করতো সেটা হয়তো আগের মতো করবে না। কোনো সমস্যা হলে প্রশাসন দেখবে, পাহারা দেবে, ওটা বেড়া দেবে কেন? শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। হঠাৎ ঝড়ে লন্ডভন্ড রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি, গাছপালা। সকাল 6:30 নাগাদ ঝড়ের আঘাতে কাইম নোহালী, চরনোহালী, পূর্ব কচুয়া, সর্দারপাড়া, মিনার বাজার এবং চর বাগডোহারা গ্রামের কয়েকশো কাঁচা, আধা পাকা ও পাকা বাড়ি বিধ্বস্ত হয়। ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুৎ সংযোগ। গাছপালা উপড়ে বন্ধ হয়ে যায় সড়কে যাতায়াত ব্যবস্থা। এছাড়া বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। চার জেলায় বজ্রাঘাতে 7 জন নিহত হয়েছে। এর মধ্যে কুমিল্লায় মারা গেছেন 3 জন। হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতে নিহত 3 জনের মধ্যে 2 জন নারী এবং 1 জন পুরুষ। স্থানীয়রা জানায় তারা উজানচর ঘাঘুটিয়া খেয়া পারাপারের জন্য ভবানীপুর ঘাটে অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রাঘাতে 3 জনের মৃত্যু হয়। ঝিনাইদহে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন আরও 2 জন। স্থানীয়রা জানায় আরমুখী গ্রামের শিমুল বিশ্বাস বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান তিনি। এছাড়া শৈলকুপার শেখরা গ্রামের বাড়ির পাশে কাজ করছিলেন হুরমত শেখ। বাড়ি ফেরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার আগেই মারা যান তিনি। এদিকে গাইবান্ধা ও নওগাঁয় বজ্রপাতে আরও 2 কৃষকের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে বেড়েছে ডাকাতের উৎপাত। সন্ধ্যা নামলেই মহাসড়কের পাশে ঘাপটি মেরে থাকা ডাকাত দলের আনাগোনা শুরু হয়ে যায়। গভীর রাতে নীরব মহাসড়কে চলে ডাকাতি, লুটপাট। ভুক্তভোগীরা থানায় মামলা করেও কোনো প্রতিকার পাচ্ছে না। মহাসড়কে একাধিক ডাকাতি হলেও এখন পর্যন্ত ঘটনাস্থলই শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য টহল জোরদার করার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবার রাত 11টা যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে ঘটে ভয়াবহ এই ডাকাতি। প্রাইভেট কার থামিয়ে চালক ও 2 নারী সহ 5 যাত্রীকে পিটিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার আর মোবাইল ফোন ছিনিয়ে নেয় মুখোশধারী দুর্বৃত্তরা। ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে একটা ফ্যামিলিতে আমরা যে একটা ড্রাইভার, একটা ছেলে, একজন বয়স্ক মহিলা, একজন মেয়ে, আরেকজন বয়স্ক বাবা, ঠিক আছে। পুরোটা গাড়ির সবগুলা গ্লাস ভেঙে ফেলে তাদের অর্থ, গয়নাগাটি, অনেক টাকা, তারপরে মোবাইল 5 জনের সবগুলো নিয়ে যায় এবং রক্তাক্ত অবস্থা। সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের ঝাউল থেকে নলকা পর্যন্ত প্রায় পুরো এলাকা জুড়েই রয়েছে কলা ও লেবু বাগান। সন্ধ্যা নামলেই সক্রিয় হয়ে ওঠে গাছের আড়ালে ওত পেতে থাকা ডাকাত দল। মূলত হয়েছে যে কলা গাছ, জঙ্গলে এর পাশেই টোকাই ডাকাত খুন নিয়ে হাবিজাবি নিয়ে দাঁড়িয়ে থাকে। জোর জঙ্গলের পাশে থাকে, লোকজন যে আসে অমনি যা হামলা করে। এই কলা গাছগুলো দ্রুত মনে করেন যে পরিষ্কার করা লাগবে। এই জঙ্গল পরিষ্কার করলে ডাকাতের আবির্ভাব কমবো বা ডাকাত ধরতেও পারবো। শুক্রবার প্রাইভেট কারে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ না থাকায় তদন্ত এগোচ্ছে ধীরগতিতে। তবে পুলিশ জানিয়েছে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা নিয়মিত টহরের ব্যবস্থা করছি, তারপর আমরা এই রাস্তার 2 পাশে কলা গাছ পরিষ্কার করেছি। আবার এগুলো ব্যক্তিগত কলা গাছ আমরা পরিষ্কার করার জন্য উদ্যোগ নিচ্ছি। এই এলাকাতে আমরা কিন্তু আমাদের টহলের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি করেছি। আগে যেখানে আমাদের 8টি থানায় 8টি টহল থাকতো, এইখানে সেটা দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ করে প্রায় 16টি টহল হচ্ছে। স্থানীয়দের আশা, প্রশাসনের দ্রুত পদক্ষেপে আবারও নিরাপদ হয়ে উঠবে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়ক। জারিন অর্নি, যমুনা নিউজ। ছুটির পর জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। সকাল থেকে আবাসিক হল, টুকিটাকি চত্বর সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সমস্যার সমাধানে আশ্বাস দিচ্ছেন, পৌঁছে দিচ্ছেন ব্যালট নম্বর এবং নির্বাচনী অঙ্গীকার সম্পর্কিত প্রচারপত্র। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, সময় বৃদ্ধি করায় 5 থেকে 14 অক্টোবর পর্যন্ত আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। 16 অক্টোবর নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হচ্ছে বলেও জানান তিনি। এর আগে 20 সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধার দাবিতে শিক্ষক ও কর্মকর্তারা ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন। এতে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকেন। ছাত্রদল সহ অন্যান্য অনেক প্রার্থীরা ভোট পেছানোর দাবি তোলেন। পরে জরুরি সভায় নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেয় কমিশন। মানিকগঞ্জ শহরে একটি জুয়েলারি দোকান থেকে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হন দোকান মালিক। গতরাতে শহরের স্বর্ণকারপট্টি এলাকায় অভিন অলংকার নামের জুয়েলারি দোকানে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে দোকানের মালিক শুভ দাস দোকানে কাজ করছিলেন। এ সময় 2 জন দুর্বৃত্ত দোকানে প্রবেশ করলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। দোকান মালিকের দাবি, এ সময় 20 থেকে 22 ভরি স্বর্ণ লুটে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে দোকান বন্ধ করে বিক্ষোভ করছেন স্বর্ণ ব্যবসায়ীরা। নরসিংদীতে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় 7 জন গ্রেফতার হয়েছে। শনিবার রাতে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল আহমেদ নরসিংদী সদর থানায় মামলাটি করেন। এতে 5 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয়েছে, অজ্ঞাত 25 থেকে 30 জনকে। পুলিশ জানায়, গতকাল শহরের আরশিনগর এলাকায় বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায়ে বাধা ও 2 চাঁদাবাজকে আটক করলে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীমের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে আনোয়ার হোসেনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরবর্তীতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়। কালকা যে পুলিশ সার্কেলটা মারছে পুরাটাই অন্য হয়েছে। আমরা চাঁদাবাজ মুক্ত নরসিংদী জেলা চাই। এটা যদি না উঠায় তাহলে আমরা উপকৃত হই, আর যে উড়াইয়া যে কি কাজ করে এটা আমরা কিছুই জানি না। আমরা গতকালকে একটা মামলা নিয়েছি এবং এই জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। আমরা যাচাই বাছাই করে দেখতেছি, মেসেজটা এরকমই যে অপরাধী যেই হোক তাকে আমরা আইনের আওতায় আনবই। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দেশের বেশিরভাগ উপজেলা স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। চিকিৎসক ও নার্স সংকটে নিয়মিত ভোগান্তিতে পড়েন রোগীরা। ছুটতে হয় জেলা সদরে। সবচেয়ে বিপাকে দরিদ্র জনগোষ্ঠী। কর্তৃপক্ষ বলছে, স্বাস্থ্য সংশ্লিষ্টদের বারবার জানিয়েও মিলছে না কোনো সমাধান।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 2 লাখ মানুষের চিকিৎসা সেবার ভার বহন করছেন মাত্র 2 জন চিকিৎসক। 10 ইউনিয়ন ও একটি পৌরসভার বাসিন্দাদের একমাত্র ভরসা 50 শয্যা বিশিষ্ট এই চিকিৎসা কেন্দ্রটি। তবে বেশিরভাগ রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হয় জেলা সদর কিংবা বরিশাল মেডিকেলে। হতদরিদ্ররা পড়ে থাকেন জীর্ণ বেডগুলোতেই। পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, উপরে যে বেডরুমগুলো আছে খুবই নোংরা, ফ্যান চলে না। মেডিকেলে আসছি, এরা বলে যে আমরা পারবো না, বরিশাল নলছিটির মেডিকেলে আপনারা বরিশাল লই যান। গাইনির রোগী তার ছাদ বাইয়ে পানি পড়তে আছে, সিট ভিজে থাকে। আইছি প্রেশার মাপাইছি, পেটম ঔষধ দিচ্ছে, তারপর আইলে কয় ঔষধ নাই। 19 জন মেডিকেল অফিসারের পদ থাকলেও কর্মরত মাত্র 2 জন। জুনিয়র কনসালটেন্ট পদে 12 জনের জায়গায় আছেন 3 জন। সার্জারি চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে বন্ধ অস্ত্রোপচার। নষ্ট হয়ে যাচ্ছে আধুনিক সব যন্ত্রপাতি। বৃষ্টি হলেই পানি পড়ে, পানির জন্য রোগীদেরকে আমরা বিছানাপত্র ঠিকভাবে দিতে পারতেছি না। অফিসার দরকার 19 জন, সেখানে 2 জন আছে। জেলা হেলথ কমপ্লেক্সগুলো চলেই মেডিকেল অফিসার দিয়ে, মানে তাদের ছাড়া আসলে এটা হচ্ছে অতি দ্রুত এই সংকটটা পূরণ হওয়া দরকার। একই চিত্র দিনাজপুরের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সীমান্তবর্তী উপজেলাটিতে 2 লাখ মানুষের বাস। গড়ে 5 শতাধিক রোগী সেবা নিতে আসেন প্রতিদিন। সেবা প্রার্থীদের অভিযোগ, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সেবা। সর্দি কাশি জ্বরের সব ডাক্তারই একটা ডাক্তারই দেখতেছে। আমরা আসছি প্রায় 10টার দিকে, কিন্তু এখনো ডাক্তার বসেনি। আমরা তো কোনো ডাক্তারই খুঁজে পাচ্ছি না, কোন ডাক্তারকে দেখাবো আর কোন ডাক্তার আমাদের চিকিৎসা করবে। এখানেও চিকিৎসক সংকট। 50 শয্যার হাসপাতালটিতে মেডিকেল অফিসারের পদ 7টি, সামাল দিচ্ছেন মাত্র 1 জন। 11 জন কনসালটেন্টের বিপরীতে 2 জন থাকলেও তাদের দিনাজপুর মেডিকেলে সংযুক্ত করা হয়েছে। অন্যান্য পদের বেশিরভাগই শূন্য। ডাক্তার স্বল্পতার কারণে আমাদের উপর হিমশিম হয়ে যায়, এমনকি আমরা নিজেরাও অসুস্থও হয়ে যাই মাঝে মাঝে, তারপর আমরা এই চেয়ার থেকে উঠতে পারি না। কর্তৃপক্ষ বলছে বারবার জানিয়েও সংকট সমাধান হয়নি। সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও কর্মরতরা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে যেন আমাদেরকে অতি দ্রুত আরও কিছু ডাক্তার সরবরাহ করেন। স্যাররা আশ্বস্ত করছেন, ইনশাআল্লাহ দেখা যায় হয়তো অতি শীঘ্রই আমরা কিছু ডাক্তার পেতে পারি। প্রত্যন্ত অঞ্চলের এসব সেবা কেন্দ্রে সংকট কাটলে সুবিধা পাবে দরিদ্র জনগোষ্ঠী। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লা মেডিকেলে ওষুধ কেনাকাটায় অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। ওষুধ কেনাকাটায় অনিয়মের তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে দুপুরে দুদকের একটি দল হাসপাতালে অভিযান চালায়। এ সময় 3টি ওষুধ কেনাকাটার কার্যাদেশ ও ক্রয় সংক্রান্ত নথিপত্র পাওয়া যায়। সেগুলো যাচাই বাছাই শেষে অনিয়মের প্রাথমিক সত্যতা মেলে। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য দুদক কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন কুমিল্লা কার্যালয়ের উপপরিচালক। এছাড়া অনিয়মের ঘটনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নেতাকর্মীদের নাম থাকায় কেন্দ্রীয় ড্যাব থেকে কুমিল্লা জেলা, মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কার্যক্রম স্থগিত করা হয়েছে। অভিযানে গিয়ে আমরা রেকর্ডপত্র এবং তাদের গিয়া স্টক লেজার, তারপর গিয়া অন্যান্য যে রেকর্ডপত্রগুলো আছে এগুলো পরীক্ষা করে আমরা দেখি এবং এখানে কিছুটা অনিয়ম পেয়েছি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 6 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এ সময় তারা 6 দফা দাবি তুলে ধরেন। স্বাস্থ্য সহকারীদের দাবির মধ্যে রয়েছে নিয়োগ বিধি সংশোধন, সার্টিফিকেটে ব্যাচেলর অব সায়েন্স সংযুক্তি, 14তম গ্রেড প্রদান। কর্মবিরতির কারণে শিশুদের টিকা দিতে গিয়ে অনেক অভিভাবক বিপাকে পড়েন। ঝালকাঠিতে উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন স্বাস্থ্য সহকারীরা। এছাড়া দিনাজপুরের হিলি, মুন্সিগঞ্জের সিরাজদি খান ও পটুয়াখালীতেও একই দাবিতে কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্যই কর্মবিরতি চলবে। শারদীয় দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট এবং প্রতিবেশী দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল, কিন্তু সব চক্রান্ত নস্যাৎ করতে সক্ষম হয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ফ্যাসিস্ট এবং তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করেছিল। এসব ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদের ইন্ধন ছিল, এমন অভিযোগও তোলেন উপদেষ্টা। তিনি জানান, প্রত্যেকটি ঘটনায় জিডি করা হয়েছে, তদন্ত চলমান, তবে এখনো কেউ গ্রেফতার হয়নি। উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন,
ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করার চক্রান্তে ফ্যাসিস্টের দোসরদের মদদ রয়েছে, যা ইতিমধ্যে প্রমাণিত। ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে, মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতই পাওয়া যায়নি। ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের শ্বেতপত্র প্রকাশের কাজ চলছে বলে জানিয়েছে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে কথাও জানান তিনি। উপদেষ্টা বলেন, এই শ্বেতপত্রে উঠে আসবে বিগত সরকারের সময়ে অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, এমপিও করতে দলীয় বিবেচনা এবং আর্থিক অনিয়ম। এছাড়া মানহীন শিক্ষায় চটকদার জিপিএ 5, অবকাঠামোগত অনিয়ম সহ নানা বিষয় তুলে ধরা হবে শ্বেতপত্রে। উপদেষ্টা সিআর আবরার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে। যা জাতি গঠনের সঙ্গে জড়িত। বিগত সময়ে শিক্ষা বিস্তারের নামে নানা অসঙ্গতি, অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, শিক্ষক নিয়োগে দুর্নীতি, মানহীন শিক্ষায় চটকদার জিপিএ 5-এর বাহুল্য, অবকাঠামোগত অনিয়ম বহু উদাহরণ পত্রিকায় প্রকাশিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এই সকল দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে চায়। কারিগরি সচিবের নেতৃত্বে এই কাজ চলমান রয়েছে। বরিশালের ডিসি লেক 100 বছরের ঐতিহ্য। লেকের পাড়ে গাছের ছায়ায় সময় কাটায় অনেকের। কেউ কেউ শহুরে যান্ত্রিকতা কাটিয়ে স্বস্তি খুঁজে পায় প্রকৃতির সান্নিধ্যে। তবে সম্প্রতি লেকের পাড়ে দেয়াল নির্মাণ শুরু করেছে প্রশাসন, যার প্রতিবাদে সোচ্চার বরিশালবাসী। হয়েছে মামলাও। জেলা প্রশাসন বলছে, লেকটিকে কেন্দ্র করে যে অসামাজিকতা চলছে তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র। 1896 সালে বরিশালের ঐতিহ্যবাহী বেলস পার্ক নির্মাণ করতে গিয়ে পাশেই তৈরি করা হয় একটি জলাশয়। কালের বিবর্তনে সেই জলাশয়টি পরিচিতি পেয়েছে ডিসি লেক হিসেবে। নগরবাসীর কাছে বিনোদনের অন্যতম কেন্দ্র এটি। লেকের স্বচ্ছ পানি, দক্ষিণা বাতাস আর শতবর্ষী গাছের ছায়া, প্রকৃতির এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। তবে সম্প্রতি লেকটি কংক্রিটের দেয়ালে আবদ্ধ করার কাজ শুরু করেছে নগর ও জেলা প্রশাসন। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখানে আসে মানুষ যে উপভোগটা করতো সেটা হয়তো আগের মতো করবে না। এখানে একটু বসি, হয়তো বা একটু কথা বলি বা চায়ের আড্ডা থাকে, আসলে ওইটা আসলে মিসিং হয়ে যাবে। দেয়াল নির্মাণ বন্ধে মানববন্ধন, স্মারকলিপি প্রদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করছে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন সহ সচেতন নাগরিকরা। ওয়ালটি করা হচ্ছে, আমরা মনে করি এটা জনগণের স্বার্থের পরিপন্থী একটি কাজ। শহরে মানুষ ইট পাথরের মধ্যে থাকে, সেখানে যদি প্রকৃতির ছোঁয়া না থাকে তাহলে শহরের মানুষ তো জীবনযাপন করতে পারবে না। কোনো সমস্যা হলে প্রশাসন দেখবে, পাহারা দেবে। ওটা বেড়া দেবে কেন? জলাশয় উন্মুক্ত থাকতে হয়, এটা পরিবেশের কথা। জেলা প্রশাসক বলছেন, রাতের অন্ধকারে লেকের আশেপাশে চুরি, ছিনতাই, মাদক ও অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে। তাই লেক এলাকায় অপকর্ম ঠেকাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জাস্ট ফেন্সিং করার জন্য যেটুকু মানে ইট গাঁথনি দরকার সেটুকু দিচ্ছে, ওয়াল হচ্ছে না। এটা একটা ভুল তথ্য, ওয়াল হচ্ছে না। রাতেরবেলা এখানে ছিনতাই হয়, মাদকের একটা আড্ডা হয় এবং এই কিছু অসামাজিক কাজও আমরা দেখি। বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত। জনস্বার্থে মামলা করেছেন এক আইনজীবী। উনি যে কারণ যেগুলো দেখিয়েছেন সেই কারণগুলো নির্ণয় করে তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু উন্মুক্ত জায়গা, জলাশয় ভরাট বা দেওয়াল নির্মাণ ওনার আইনগত অন্যায় করেছেন। মামলায় আনিত অভিযোগ তদন্ত করে কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল।
দর্শক, আমরা সংবাদের শুরুতে আপনাদের জানিয়েছিলাম রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের কয়েকশো ঘরবাড়ি গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে হঠাৎ আসা ঝড়ে। আমরা একটু এই বিষয়ে জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মানান। মাঝার, ঝড়ে কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই মুহূর্তের কি অবস্থা দেখছেন একটু জানতে চাই। লোপা, যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তথ্যটি যদি দিতে চাই, আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে আলমবিদিতর ইউনিয়নের, এটি 1 নম্বর ওয়ার্ড। আলমবিদিতর ইউনিয়ন, লক্ষ্মীটারি ইউনিয়ন, নোহালী ইউনিয়ন, গঙ্গাচড়া সদর ইউনিয়ন এবং কোলকন্দ ইউনিয়ন, যে 5টি ইউনিয়নের 1000 থেকে 1200 ঘরবাড়ি এভাবে উপড়ে পড়েছে বলে জানিয়েছেন কিছুক্ষণ আগে আমাদেরকে যে রংপুরের যে গঙ্গাচড়ার যে উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদুল হাসান মৃধা। এবং 1000-এরও বেশি, অর্থাৎ আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি হচ্ছে প্রায় 1500-রও বেশি বাড়িঘর কিন্তু এরই মধ্যে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একেবারে কাঁচা বাড়ি, আধা পাকা বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের বাড়ি, আমরা দেখেছি যে বিল্ডিং বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সকাল 7টার দিকে এই ঘূর্ণিঝড়টি হয় এবং এই ঘূর্ণিঝড়টির কারণে এই 5টি ইউনিয়নের অন্তত 1500-রও বেশি বাড়িঘর এরই মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা যদি আপনাকে দেখাতে পারি যে অসুবিধাটা সব থেকে বেশি হয়েছে পুরো ইউনিয়নগুলোতে। এখন কিন্তু বিদ্যুতের যে লাইন আছে সেই বিদ্যুতের খুঁটিগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে এবং তারগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু বিদ্যুতের লাইন কিন্তু বন্ধ আছে এবং প্রচুর পরিমাণে যে গাছগাছালি ছিল, উঠতি যে আবাদ ছিল, সেই গাছগাছালিগুলো পড়ে গিয়েছিল। যদিও গাছগাছালিগুলো এখন যাতায়াতের ব্যবস্থা যেটি আছে সেটি স্বাভাবিক হয়েছে, অর্থাৎ স্থানীয়ভাবে যে ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা সবাই মিলে গাছগুলো সড়ক থেকে সরিয়ে দিয়েছেন, সে কারণে যাতায়াত ব্যবস্থাটা ঠিক হয়েছে। কিন্তু বাসা বাড়িতে অনেক বাড়িতে আমরা গেছি যে তারা আসলে আজকে এই রাতের বেলা রান্না করে কি খাবেন সেটিরও কিন্তু বন্দোবস্ত তাদের নেই। অর্থাৎ একটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে এবং নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার ভাষায় যে তিনি শুকনো খাবারের ব্যবস্থা করেছেন এই ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য এবং টিন সহ অন্যান্য যে সামগ্রীগুলো লাগে সেগুলো তারা দেবেন। তবে কখন দিবেন, কিভাবে দিবেন সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি এবং এখনো কিন্তু পুরো তালিকাটিও নিশ্চিত হয়নি। তবে 1000 থেকে 1200 তালিকা তার কাছে পৌঁছেছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের জানিয়েছেন। লোপা, মাঝার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবিতে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দুপুরে এই স্মারকলিপি জমা দেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু সহ মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় দুলু বলেন, আগামী বছরের জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর যে ঘোষণা পানি সম্পদ উপদেষ্টা দিয়েছেন তা দেশের বর্তমান অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ নির্বাচনের তফসিল ঘোষণা হলে এই সরকার আর কোনো প্রকল্প উদ্বোধন করতে পারবে না। তাই নভেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শুরুর দাবি জানানো হয়েছে। দাবি আদায়ে আগামী 9 অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল, 16 অক্টোবর তিস্তা ও তীরবর্তী 11টি উপজেলায় মশাল প্রজ্বলন কর্মসূচির ঘোষণা দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। কুড়িগ্রামে প্রতি বছরই নদী ভাঙনে গৃহহীন হচ্ছে হাজারো পরিবার। অর্ধযুগে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব 15,000-এর বেশি পরিবার। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র আর দুধকুমার নদীর তীর জুড়ে মানুষের দীর্ঘশ্বাস। নদী শাসন আর স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছে জেলাবাসী। ফসলি জমি, ভিটেমাটি সবই গেছে নদী গর্ভে। সহায় সম্বল হারিয়ে এখন অন্যের জমিতে আশ্রয় নিয়ে কোনো রকমে দিন কাটছে কুড়িগ্রামের ফুলবাড়ির চরগোরক মণ্ডল গ্রামের সোনাভান বেগমের। বাড়িটা কি কারণে নদী আসিয়া ভাঙি নিয়ে গেছে, কি করব, জিনিসপাতি নিবে ফাইনে, ঘর দুয়ার নিবে ফাইনে, জমা জমিন নাই। নদী ভাঙনে নিঃস্ব রোকেয়া বেগমের আশ্রয়ও অন্যের বাড়িতে। প্রতিটি দিন কাটে চরম কষ্টে। প্রশাসনের তথ্য বলছে, গত 6 বছরে নদী ভাঙনে জেলার 9 উপজেলার 15,500 পরিবার গৃহহীন হয়েছে। 4-5 বিঘা জমিন গেছে আমার, গরু, আমাদের যে বাড়িঘর নদীর গেছে, তারপরে ফের যে গাছগাছালি গুলো সব ভেঙে গেছে। 3 বিঘা মাটিও গেছিলাম, ভেঙে নদী গর্ভ চলে গেছে। এখন আর পরে আর জমিও নেই আর আবাদ হয়ে গেনি। এখন মনে করেন হাতের ভুল চলতেছি, কামলা কিষানতে চলতেছি। এখন বাড়িটুকু যে করে আছে এটুকু নদীর গর্ভে চলে যেতেছে, এরকম অবস্থা। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার আর জিঞ্জিরাম নদীর ভাঙনে প্রতি বছর ঘরবাড়ি, ফসলি জমি হারাচ্ছে প্রায় 2,500 পরিবার। স্থানীয়রা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে বারবার ধর্ণা দিয়েও লাভ হয়নি।
নদী নিয়ে গেছে বাড়ির ভিটে, শ্বশুর শাশুড়ি কব্বর চলে গেছে, আমাদের ক্ষেত খামার চলে গেছে, এখন আবাদ বসত করে খাবো, সেই ক্ষেত খামার নাই। স্থায়ী বাঁধ না দিলে বহু হাজারে হাজারে জমি ক্ষতি হয়ে যায়, কয়েক গ্রাম ভেঙে গেছে, আরও সামনে যে আর কয়েকটা গ্রাম আছে এটাও যায়। তাও যদি যদি না বাঁধে তো আমার বাড়ি ভিটে জলাও চলে যায়। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এবছর 5টি নদীর 40টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। জরুরি ভিত্তিতে কাজ হচ্ছে 4.71 কিলোমিটার এলাকায়। ইতিমধ্যে বানিয়াপাড়া এবং ধনিরামপুর এলাকায় ভাঙন রোধের জিও ব্যাগ দ্বারা বাস্তবায়নের জরুরি কাজে বাস্তবায়নের জন্য অনুমতি পেয়েছি, যা শুরু হয়েছে। আর নতুন যেসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে আমরা সাথে সাথে রিপোর্ট প্রেরণ করছি, আমরা যেগুলো অনুমোদন পাচ্ছি সেগুলো বাস্তবায়ন করছি। নদী ভাঙন ঠেকাতে পরিকল্পিত উদ্যোগের ওপর জোর দিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সকালে টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বের করা বর্ণাঢ্য র্যালি প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন এলাকা। পরে বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সময় বক্তারা রাষ্ট্রকে শিক্ষকদের সমস্ত অধিকার নিশ্চিতের আহ্বান জানান। দিবসটি উপলক্ষে নানা আয়োজন হয় পটুয়াখালীতেও। শহরের সার্কিট হাউস চত্বরে থেকে একটি র্যালি জেলা শিল্পকলা একাডেমিতে যায়। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার। দুপুরে পাবনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে সরকারি এডওয়ার্ড কলেজে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নারায়ণগঞ্জের খানপুরে ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে রক্ষায় ফগার মেশিন ও অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে 300 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে। সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এ সমস্ত যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স তুলে দেন বেসরকারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান। ফগার মেশিন পরিচালনার জন্য 9 কর্মী নিয়মিত দায়িত্ব পালন করবে। অ্যাম্বুলেন্সটি ডেঙ্গু রোগী পরিবহনের ক্ষেত্রে জরুরি বাহন হিসেবে ব্যবহার হবে বলে জানান উদ্যোক্তারা। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, জনবল সংকটের জন্য হাসপাতালের চারপাশ পরিচ্ছন্ন রাখতে বেগ পেতে হচ্ছিল। দক্ষিণবঙ্গের একমাত্র ভারী শিল্প ঝিনাইদহের মোবারকগঞ্জের সুগার মিল প্রতিষ্ঠার 5ম যুগে এসেও লাভের মুখ দেখেনি প্রতিষ্ঠানটি। শ্রমিকদের অভিযোগ, ব্যাপক দুর্নীতির কারণে মিলটি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। অন্যদিকে চিটাগুড় বিক্রি এবং যানবাহন উন্নীতকরণে অসহযোগিতার অভিযোগ রয়েছে শ্রমিকদের। দাবি, প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটিকে ঘুরে দাঁড়াতে সরকার দ্রুত পদক্ষেপ নেবে। দীর্ঘদিন সংস্কারহীন, সামান্য বৃষ্টিতেই ভবনের ছাদ দিয়ে পানি পড়ে চিনি কলে, জং ধরেছে বিভিন্ন যন্ত্রাংশে। এই চিত্র ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিলের। 1967 সালে যাত্রার পর থেকে একই পদ্ধতিতে চলছে কার্যক্রম। বিভিন্ন সময় ঝালাই দিয়ে সচল রাখা হয়েছে ক্ষতিগ্রস্ত মেশিনারিজ। আধুনিক যন্ত্রাংশের অভাবে উৎপাদন কমেছে জেলার একমাত্র এই ভারী শিল্প প্রতিষ্ঠানে। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে আখ ও চিনি পরিবহনের যানবাহন। ট্রাক্টর বেশিরভাগ সে অ্যানালগ, এতে খরচ বেশি, পরিবহন খরচ বেশি, এবং আমরা চাই যে মিলটাকে ভালো করতে হলে আধুনিক গাড়ি দরকার আছে, আধুনিক যন্ত্রপাতির দরকার আছে। জাতগুলো মডিফাইড নেই, আখের সুগারের পার্সেন্টেশন কম, যার কারণে চিনির আপনার উৎপাদনও কম হয়। সকলেই চেষ্টা করছি যে আমরা এই মিলটাকে টিকিয়ে রাখার স্বার্থে এবং প্লান্টেশন যাতে ভালো হয় এবং প্লান্টেশন যে টার্গেটফুল প্লান্টেশন হয়। মিল বলতে মিলেমিশে থাকতে হবে, শ্রমিক এবং কৃষকের সাথে মিল থাকতে হবে, প্রশাসনিক মিল থাকতে হবে। বর্তমানে প্রতি কেজি চিনি উৎপাদনে খরচ হচ্ছে 280 থেকে 300 টাকা পর্যন্ত, অথচ বাজারে চিনি বিক্রি হয় 125 টাকা দরে। এমন উৎপাদন খরচের কারণে প্রতি বছরই সীমাহীন লোকসানে পড়ে কলটি। শ্রমিকদের অভিযোগ, বিগত সময়ে দুর্নীতি অনিয়মের কারণে বাধাগ্রস্ত হয়েছে মিলের উন্নয়ন কার্যক্রম, ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাও। বিগত সময় এই মোবারকগঞ্জ সুগার মিলে সেরকম কোনো শ্রমিকদের উন্নয়ন আমরা দেখতে পারি নাই। কিছু নীতিগত সিদ্ধান্ত সরকারকে নিতে হবে, না নিলে এই মিলটি বা এই মিল কর্পোরেশনটা আগামী দিনে টিকিয়ে রাখা খুব কঠিন হয়ে যাবে। মিল কর্তৃপক্ষ বলছে 1184 জন কর্মকর্তা কর্মচারীর বিপরীতে কর্মরত আছেন 658 জন। তবে নতুন করে ঘুরে দাঁড়াতে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। আমরা অলরেডি এই মিলকে লাভজনক করার লক্ষ্যে সদর দপ্তরে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা প্রেরণ করেছি। আশা করি সেগুলো বাস্তবায়ন হলে এই দক্ষিণবঙ্গের ভারী শিল্প প্রতিষ্ঠান মোবারকগঞ্জ চিনিকল ঘুরে দাঁড়াবে।
কারখানাটি প্রথম চিনি উৎপাদন শুরু করে 1967-68 মৌসুমে। স্বাধীনতার পর 1972 সালে চিনি কলটিকে রাষ্ট্রীয় মালিকানাধীন হিসেবে ঘোষণা করে সরকার। সাইফ আহমেদ, যমুনা নিউজ।